নমস্কার, পোস্ট এইটে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান, আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সুপ্রিয়। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, খুব স্বাভাবিকভাবেই 2026 বিধানসভা ভোটের আগে লাস্ট কয়েকদিন থেকেই আমরা দেখছি যে বিভিন্ন ইস্যুতে শাসক বলুন বা বিরোধী দল বলুন কিছু না কিছু চর্চা চলছে। চর্চা বলুন, তর্জা বলুন, সবই চলছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেমন বারবার এই মুহূর্তে যে বিষয়টা সামনে তুলে আনছেন সেটা হচ্ছে সনাতন হিন্দুদের জন্য তাদের লড়াই, অর্থাৎ হিন্দুত্বকে হাতিয়ার করে বারবার সেই প্রশ্ন সামনে রাখছেন এবং সরকার বা বর্তমান তৃণমূল দলকে বারবার যেটা বলছেন যে সংখ্যালঘুদের তোষণ করেন এই সরকার বা তৃণমূল দল। অর্থাৎ কোথাও এই ধর্মীয় মেরুকরণ বলুন বা বিভাজনের রাজনীতি বলুন, সেটা আমরা প্রত্যেক দিনই কোনো না কোনো ইস্যুতে চোখে পড়ছে, দেখতে পাচ্ছি। কিন্তু আজ একটা এমন বিষয়, যে বিষয়টা না আলোচনা করলে হয় না, সেটা হচ্ছে যে মতুয়া সম্প্রদায়, যে সম্প্রদায়ের ভোট নিয়ে রীতিমতন যুযুদান সব দলের মধ্যেই লড়াই চলে। কারণ আমরা জানি যে এই মতুয়া সম্প্রদায় একটা বিরাট অংশ রাজ্য বিধানসভার ভোটের নিরিখে যে পার্সেন্টেজ বা ভোটার লিস্টের যে পার্সেন্টেজ, তাতে প্রায় 17.5% ভোট মতুয়াদের থাকে। উত্তর 24 পরগনা, নদিয়ার বিস্তীর্ণ অঞ্চলে এই মতুয়াদের প্রভাব, এবং যেই ঠাকুরনগরে মতুয়ার অ্যাকচুয়াল যে জায়গা যেখানে শুরু হয় সবথেকে তাদের প্রতিষ্ঠাতা হরিচাঁদ ঠাকুর, যার জন্মতিথি উপলক্ষে একটা মেলা হয়, যার সেই মেলাকে বলা হয় বারুণী মেলা, এবং সেই মেলাতে প্রচুর পুণ্যার্থীদের সমাগম হয়, মানুষের ভিড় হয়, সবাই মিলে যায়। কিন্তু বিগত কয়েক বছর ধরে আমরা দেখছি সেখানেও এই ঠাকুর বাড়ির দখল নিয়ে টানাটানি চলে। শান্তনু ঠাকুর এখন সেখানকার সাংসদ, মমতা বালা যিনি আগে প্রাক্তন সাংসদ ছিলেন তিনি আবার রাজ্যসভা সাংসদ হয়ে এসছেন। কিন্তু হঠাৎ করে একটা এই মতুয়া সম্প্রদায়ের বা এই ঠাকুর বাড়ির মধ্যে একটা মিল আমরা খুঁজে পাচ্ছি। সবাই হাতে হাত রেখে এই মতুয়া সম্প্রদায়ের এই উৎসব একসঙ্গে পালন করছেন। গতকাল আমরা দেখেছি যে বিজেপির বিধায়ক তিনিও হঠাৎ করে হাজির হয়ে গেছেন, তৃণমূলের অনেক বিধায়করা হাজির হয়ে গেছেন, আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাজির হয়ে গেছেন। ফলে বলাই বাহুল্য যে এই মতুয়া সম্প্রদায়ের এই অনুষ্ঠানে উপস্থিতি যেমন একটা সবার যাওয়ার জায়গা বটেই উৎসবের নামে, কিন্তু কোথাও একটা সুকল্পিত পরিকল্পনা তো রয়েছে, বা ভোটের সমীকরণ তো অবশ্যই রয়েছে। কারণ ভোটটাই তো নির্ভর করে যে রাজনৈতিক দলের তাদের লড়াইয়ের আসল জায়গা। তো আমরা চেষ্টা করব সেই জায়গাগুলোকে একটু তুলে আনার, কারণ প্রায় 70 লক্ষ মতুয়া ভোট রয়েছে এবং 70 থেকে 1 কোটি বলা হয়, এবং যদি ঠিকঠাক মতন হিসেব করা হয় প্রায় 70টা বিধানসভা এলাকায় তাদের প্রভাব রয়েছে, 6টি লোকসভা আসনেও তাদের এরিয়ার মধ্যে পড়ে। অর্থাৎ যে দল এই ভোটের আশীর্বাদ পাবে মতুয়া সম্প্রদায়, তারা অনেকটাই অ্যাডভান্টেজ পজিশনে থাকে। অর্থাৎ 2026 নির্বাচনের আগে ফলে এই নতুন সমীকরণ, অর্থাৎ মতুয়া সম্প্রদায়ের ভোট কার দিকে যায় এবং কারা এই ভোটটা নিজের দিকে টেনে নিতে পারে, তার রাজনৈতিক সমীকরণ বা আলোচনা ইতিমধ্যেই আনাচে কানাচে শুরু হয়ে গিয়েছে। যে কারণে সমস্ত রাজনৈতিক দলের লোকরা যাওয়া শুরু করেছে। ইতিমধ্যে আমরা দেখেছি বিধায়ক সুজিত বসু, জ্যোতিপ্রিয় মল্লিক তারা যেমন গিয়েছে, পাশাপাশি আজকে শুভেন্দু অধিকারী গিয়েছেন, এবং সবথেকে উল্লেখযোগ্য গতকাল যে ঘটনা আমরা দেখেছি যে বিজেপির বিধায়ক কবিয়াল, যাকে আমরা বলি অসীম সরকার, গতকাল গিয়েছিলেন, সেখানে তিনি মমতা বালাকে প্রায় কুর্নিশ করে সষ্টাঙ্গে প্রণামও করে ফেলেছেন। এই ছবি বেনজির, যে ছবি বেনজির, কারণ আমরা দেখেছি যে এই অসীম সরকার বা শান্তনু ঠাকুর তারা কিন্তু বারবার মমতা বালার পরিবারদের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন, অনেক কথা বলেছেন এই ঠাকুর বাড়ির দখল নিয়ে, কে ঠাকুর বাড়িতে দখল রাখবেন, সেই রাজনীতি আমরা দেখেছি। কারণ গত বছরও এটা নিয়ে একটা টানাপোড়েন হয়েছিল, আদালত পর্যন্ত গিয়েছিল। আজ আদালতের নির্দেশেই মমতা বালার তত্ত্বাবধানে, মমতা বালা ঠাকুরের তত্ত্বাবধানে এবারের এই বারুণী মেলার আয়োজন করার দায়িত্ব পেয়েছে, এবং সেই আয়োজন দায়িত্ব পাওয়ার পরেও কোথাও যেন মনে হচ্ছে আক্ষরিক অর্থে যে যেভাবে রাজনৈতিক নেতাদের আনাগোনা, ফলে রাজনৈতিক সমীকরণ নতুন করে শুরু হচ্ছে। আমরা চেষ্টা করব জানার যে কতটা গুরুত্বপূর্ণ এই মতুয়া সম্প্রদায়ের ভোট। আমরা আলোচনা করার আগে উপস্থিত যারা অতিথি তাদের সঙ্গে আলাপ করিয়ে দেবো। আমার একদম বাদিকে রয়েছেন
কংগ্রেসের মুখপাত্র শক্তি মৈত্র শক্তিদা, আপনাকে স্বাগত। তারপরে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সমর্থক ভাস্কর সিংহ রায়। ভাস্করদা, আপনাকেও স্বাগত। একদম ডান দিকে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস ঘোষ। দেবাশিসদা, আপনাকেও স্বাগত। আমার সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র সুপ্রিয় ঘোষ। শুরু করব আজকে দেবাশিসদার কাছ থেকে। দেবাশিসদা, এর আগে আমরা দেখেছিলাম যে বামেদের একাধিপত্য ছিল এই মতুয়া সম্প্রদায়ের এলাকায় বা মতুয়া ভোটের। তারপরে 2011-এ পট পরিবর্তন পর তৃণমূল সেই জায়গায় দখল করে এবং জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরেই এই মতুয়া সম্প্রদায়ের ম্যাক্সিমাম জায়গায় তারা কিন্তু নিজেদের রাজত্ব কায়েম করে। কিন্তু তারপরে হঠাৎ করে আমরা দেখি বিজেপিও ধীরে 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 এই মতুয়া সম্প্রদায়ের ভোট নিজেদের দিকে টানার জন্য কিন্তু একটা আলাদা জায়গা তৈরি করেছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং একটা সময় চলে গিয়েছিলেন এই মতুয়া সম্প্রদায়ের বাড়িতে, অর্থাৎ ঠাকুরনগরে। তারপর তো রাজনৈতিক দলরা ছিল এবং সেখান থেকে বিধায়ক এসছেন, সাংসদ এসছেন। খুব স্বাভাবিকভাবেই দুটো দলের মধ্যে একটা সম্পর্ক বা একটা আকচা আকচি বা একটা লড়াই আছে যে কে এই মতুয়া সম্প্রদায়ের ভোট নিজেদের দিকে টেনে নিতে পারবে। বর্তমানে যে রাজনীতি চলছে, ধর্মীয় মেরুকরণের যে রাজনীতি চলছে, সনাতনী হিন্দু বনাম বা সংখ্যালঘুদের যে লড়াইয়ের মধ্যে ধর্মযুদ্ধ যাকে আমরা আখ্যা দিচ্ছি, এবং 2026 বিধানসভা ভোটের আগে এটা একটা বড় ইস্যু, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবং আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বিধানসভায় গিয়ে বলছেন যে আমি কত বড় হিন্দু তার সার্টিফিকেট আমাকে দিতে হবে না, ঠিক পাশাপাশি কয়েকদিন পরে আমরা দেখছি যে ফুরফুরা শরীফে গিয়ে তিনি মিটিং করছেন। এবং আজ যেমন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গেছেন সেখানে। ফলে কোথাও না কোথাও এই রাজনৈতিক সমীকরণ এই মতুয়া ভোটকে ঘিরে আবর্ত হচ্ছে আবার এই দুটো দলের মধ্যে। কারণ আবার একটা বলছি, ভোট বড় বালাই, যে যত কাছে যাবে, যে যত নিজেদের জায়গা প্রতিষ্ঠিত করতে পারবে তার দিকে হয়তো ভোটটা হেলে যাবে। আপনার কাছে আমার এটাই প্রশ্ন যে এতটা এলাকা, এতগুলো আসন, বিধানসভা আসন বা লোকসভা আসন মতুয়া সম্প্রদায়ের দ্বারা প্রভাবিত, যেখানে বারবার তারা নির্বাচনে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে কখনো বামেদের এনেছে, কখনো তৃণমূলদের এনেছে, বর্তমানে বিজেপিদের বিধায়ক বা সাংসদদের নির্বাচিত করছে। 2026-এ কোন দিকে এই হাওয়া ঘুরতে পারে? দেখুন, 2026-এ কোন দিকে হাওয়া ঘুরবে সেটা এখনই অ্যানালিসিস করে বলা খুব কঠিন। তবে এটা আপনার থেকে একটা কথা আমি ধার নিচ্ছি যে ভোট বড় বালাই। তার কারণটা হচ্ছে আপনি যেটা বলছেন যে আমাদের তো আসলে আমাদের সবার একটা অবক্ষয় হয়েছে, মানুষেরই অবক্ষয় হয়েছে। অন্তত পশ্চিমবঙ্গে বসে আমি এটা বুঝতে পারছি যে আমাদের একটা সমস্ত কিছু দাঁড়িয়ে গেছে একটা ধর্মীয় বাতাবরণের উদ্দেশ্যে। মানে আমার মনে পড়ছে না লাস্ট কবে, এই আজকে বোধহয় সরকারি সমস্ত অফিস বা কাছারি বন্ধ ছিল, মানে আজকে ওনার জন্মদিন উপলক্ষে। তো এইরকম এই যে বিভিন্ন ইস্যুতে যে ছুটি হয়ে যাচ্ছে, এই যে প্রোডাক্টিভ ডেজগুলো নষ্ট হয়ে যাচ্ছে, মানে এটা কি খুব জরুরি? মানে এটা কি ভোটের জন্য, নাকি এটাও কোনো তুষ্টিকরণ? মানে এটা কিন্তু বোঝার ব্যাপার আছে। মানে ধরুন আমাদের তো 12 মাসে 13 পার্বণ, যদি এইভাবে ছুটির হার বাড়তে শুরু করে তাহলে মানুষ কাজ করবে কখন? মানে সরকারের তো প্রচুর কাজকর্ম থাকে। মানে একদিকে ডিএ বাড়ছে না, ডিএ পাচ্ছে না মানুষ, অন্যদিকে এইভাবে ছুটি পেয়ে যাচ্ছে। মানে কাজটা, এই যে কাজের যে একটা সংস্কৃতি একসময় বামপন্থের সময় চলে গেছিলো, বুদ্ধদেব ভট্টাচার্য ফিরিয়ে আনার একটা চেষ্টা করেছিলেন, সেটা তো আস্তে আস্তে আবার একটা ছুটির আমেজ চলে যাচ্ছে। আপনি যদি হিসাব করে দেখেন যে আজকে যেমন ছুটি হলো, সেরকম আবার ওই শনি রবি সোম এরকম পরপর 3টে ছুটি আছে। আপনি হিসাব করুন যে আসলে কাজটা কবে হচ্ছে। আর বড় কথা সেটা হচ্ছে এই যে ভোট চাওয়া, এই যে আপনি যেটা বলছেন পায়ের কাছে বসে যাওয়া, বা মোদি এসেছিলেন তিনিও প্রায় বসে গেছিলেন, আমি যতদূর মনে পড়ছে একদম। তো এই যে আসলে কি, আসলে ওটাই যে আমি কতটা এই সম্প্রদায়ের সান্নিধ্যে আসতে পারলাম, তা আমি সান্নিধ্যে আসা মানে এই সম্প্রদায়ের জন্য আমি কতটা কাজ করব ইত্যাদি ইত্যাদি বলা। কিন্তু আসলে কি কেউ কি কোনো কাজ করছে? মানে কাজ করলে তো তাকে অত বেশি সান্নিধ্যে যাওয়ার দরকার হতো না, তাই তো কাজটাই হতো এবং সেই অনুযায়ী সে ভোট পেত। আপনি খেয়াল করে দেখুন, সে তৃণমূল হোক আর বিজেপি হোক, কেউ কিন্তু কাজের ব্যাপারে কোনো কথা বলছে না, বা কাজ কতটা করেছি, যে আমি আগের বছর জিতেছিলাম, আমি এই তোমাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম, বা এই প্রতিশ্রুতি ছিল, এই কাজগুলো আমি করতে পেরেছি, এরকম যে ব্যাপার, এই ধরনের প্রচার কিন্তু আপনি এখন দেখতে পাবেন না। আজকে আপনি পুরোটা দেখতে পাবেন ধর্মের বিচারে জিনিস, সেটা হচ্ছে কে কত বেশি। এবং যেটা ছিল না আমাদের এখানে কাস্ট ভোট, যদি এখানে মতুয়া সম্প্রদায় হয় তাহলে কোচবিহারের রাজবংশীদেরও কিন্তু আমরা
একেবারে সঙ্গে অ্যাড করতে পারি। আপনি দেখবেন সেখানেও সেটা হয়, সেখানেও সেটা হতে শুরু করেছে। এবং আপনি দেখুন এর আগে আপনি অনুষ্ঠান করেছেন, আমরা মহাকুম্ভ নিয়ে কথা বলেছি, সেখানেও কি কি ধরনের কোন দিকে বেন্ড রয়েছে আপনি বুঝতে পারছেন। কিছুদিন আগে আপনি দেখলেন যে ফুরফুরা শরীফ যাওয়া নিয়ে আমরা অনুষ্ঠান করতে হলো। মানে আমাদের যে আলোচনাগুলো, সেই আলোচনাগুলো কিন্তু এখন পুরোটাই আবর্ত হয়ে আছে এই ধরনের জিনিসের উপর দাঁড়িয়ে। এবং এটাই আমি অবক্ষয়ের কথা বলছি যে আমরা কিন্তু আজকে কনস্ট্রাকটিভ কোনো আলোচনা করতে পারছি না। আমরা কিন্তু বলতে পারছি না যে আমাদের আনএমপ্লয়মেন্টের সংখ্যা 40%-এর উপর বেড়ে গেছে পশ্চিমবঙ্গে, আমরা এটার জন্য কি করব। মানে এটা সেই আমার মনে হচ্ছে কোথায় যে সেই লন্ডনে যে আমরা এখন সমস্ত জায়গায় ঘুরছি ইউটিউবে, যে সেই পিছনে হাঁটার দিক আমাদের মুখ্যমন্ত্রী হেঁটেছেন, হয়তো উনি সেটাই প্রমাণ করার চেষ্টা করছেন যে আস্তে আস্তে তো বাংলা পিছনের দিকেই হাঁটছেন। মানে সেটাই বোঝা যাচ্ছে। মানে আপনি ভাবুন যে আমরা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছি। মানে আজকে ব্রিটিশ এয়ারওয়েজের কাছে ওনাকে ভিক্ষা করতে হচ্ছে যে আমাকে একটা ফ্লাইট দিন, কিন্তু উনি বলতে পারছেন না যে আমি এমন একটা জায়গায় পশ্চিমবঙ্গকে নিয়ে যাব যেখানে আপনি ফ্লাইট দিতে বাধ্য থাকবেন। মানে আমি পশ্চিমবঙ্গ ইনফ্রাস্ট্রাকচার এমনভাবে ডেভেলপ করব, আমার কাছে প্রচুর জিনিস আমাদের, আমি জানি না এরকম কনস্ট্রাকটিভ আলোচনা কেউ তো হয় না কোথাও, যে আমাদের এখানে প্রচুর মাছ আছে, মাংস আছে। পশ্চিমবঙ্গ সরকারের হরিণঘাটা বলে একটা ডিভিশন আছে যেখান থেকে ফ্রোজেন প্রোডাক্ট হয়। আজকে ইউরোপ বা আমেরিকায় ফ্রোজেন প্রোডাক্টসের খুব বিক্রি। আমরা এরকম কোনো ব্যবস্থাই কেন করছি না যে আমরা ওখানে এটাকে এক্সপোর্ট করব, তাতে এক্সপোর্টে আমার অর্থনীতি চাঙ্গা হবে। প্লাস আমার বিমান তো শুধুমাত্র যাত্রী পরিবহন করে না, যাত্রী পণ্য সমস্ত রকম পরিবহন করে। ব্রিটিশ এয়ারওয়েজ কেন অনেক রকম এয়ারওয়েজ এসে এখানে ডাইরেক্ট ফ্লাইট দিতে বাধ্য থাকবে। এই জায়গা সেটাও ছিল ঠিক। তো এই যে জায়গাগুলো, এই আলোচনাগুলো কিন্তু আমরা করছি না। আমরা করছি আমরা কত বড় হিন্দু, আমরা কত বড় মুসলিম, আমরা কাকে তোষণ করছি, কাকে তোষণ করছি না। এতে সাধারণ মানুষের কোনো উপকার হবে বলে আমার মনে হয় না। হ্যাঁ, যে দুটো দল আজকে গিয়েছে তাদের হয়তো ভোটের ক্ষেত্রে কোনো উপকার হতে পারে, এবং যে দলগুলো যায়নি তারা হয়তো সেখান থেকে বঞ্চিত হবে। কারণ এখন তো তাদের কি আদর্শ আছে, নীতি আছে, এটা নিয়ে কেউ আলোচনা করছে না। আলোচনা হচ্ছে যে কে কত ধার্মিক এবং কোন ধর্মের প্রতি কার কত রকমের সহানুভূতি রয়েছে, এবং সে কতটা ধর্মের ব্যাপারে কি কি কাজ করে দিতে পারে, এবং তার ফলে তার ভোট সেভাবে নির্ধারণ হবে। এবং এই যে আপনি বললেন না 17.4%, এটা তো ম্যাটার করবে। মানে কোনো জায়গায় 30%, 33%, কোনো জায়গায় 17.4%। প্রত্যেকেই তো চাইবে ওই জায়গাগুলোকে কাছে নেওয়ার। মানে এটাই ভোট, মানে মূল কথা হচ্ছে ভোট বালাই। অতএব এখান থেকে আপনি কিচ্ছু মানে নিজের জায়গাটা গুছিয়ে নেওয়া আর কি, সময় একেবারে ভেস্টেড ইন্টারেস্ট, একেবারে ভেস্টেড ইন্টারেস্ট। ভাস্করদা, কিভাবে দেখছেন যে আপনারা তো বলেন যে আপনারা সর্বধর্ম সমন্বয় নিয়ে আপনারা বিশ্বাস করেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বলেন যে আমি এই চেয়ারটা আমার শুধু একটা ধর্ম নয়, সমস্ত ধর্ম, বর্ণ, বিদ্বেষ, বর্ণ, জাতি, ধর্ম সবাইকে নিয়ে আমাদের চলে। কিন্তু কোথাও আমরা দেখতে পাচ্ছি যে আজকে এই ধর্ম নিয়ে রাজনীতিটা কিন্তু যত সময় যাচ্ছে আরও বেশি প্রকট হচ্ছে, আরও বেশি ওপেন হচ্ছে। এখন সরাসরি বলা হয় যে আমরা সনাতনী হিন্দুদের দিকে লড়ছি বা আমরা সংখ্যালঘুদের জন্য লড়াই করছি। আজ দেখুন এই মতুয়া সম্প্রদায়ের একটা অনুষ্ঠান, যে অনুষ্ঠানে রাজনৈতিক কোনো যোগাযোগ নেই, তা সত্ত্বেও রাজনীতির লোকরা সেখানে হাজির হচ্ছেন। এবং কীভাবে গোটা ঘটনাটা ঘটছে, যেখানে এখানেও কিন্তু প্রচুর মানুষ সমাগম, পুণ্যার্থীরা এখানে গেছেন। কিন্তু আজ দেখুন আপনাদের জ্যোতিপ্রিয় মল্লিক কয়েকদিন আগে জেল থেকে ছাড়া পেয়েছেন, তিনি অসুস্থ শরীর, তিনিও হাজির হয়েছেন। সুজিত বোস তারাও হাজির হয়েছেন, যেহেতু তারা উত্তর 24 পরগনার একটা বড় জায়গা নিয়ে কাজ করেন, সাংগঠনিক কাজ করেন, তাকে তো হাজির হতে হয়েছেও। এবং আজকে আমরা দেখলাম বিরোধী দলটাও হাজির হয়ে গেল। অর্থাৎ কোথাও কাটেকে টক্কর এবারেও কিন্তু মতুয়া সম্প্রদায়ের ভোট নিয়ে হবে। আপনাকে কি এরকম ওই হরিচাঁদ ঠাকুরের জন্মদিনে শুধুমাত্র মতুয়ারাই সেখানে যায়, এটা আপনাকে এই তথ্যটা যদি থাকে তাহলে ভুল। যে কোনো মানুষ যেতে পারেন, ধর্মভীরু মানুষ যেতে পারেন, হরিচাঁদ ঠাকুরকে শ্রদ্ধা করেন, ভক্ত, সেই হিসাবে যেতে পারেন। হরিচাঁদ ঠাকুরের ভক্ত মানেই তাকে মতুয়াই, সে মতুয়া সম্প্রদায়ের ভুক্ত ছাড়াও অনেক যে 50 লক্ষ ভক্ত সমাগম হয়েছে তার মধ্যে ধরে নিন সিংহভাগ 99% তারা মতুয়া সম্প্রদায় থাকতে পারে। এবং সেখানে দেখবেন আপনি এই সোমবার দিন ঈদ আছে, ঈদের দিনকে মুসলিম সম্প্রদায়ের বাদ দিয়েও যারা আছেন অন্য সম্প্রদায়ের লোকেরাও তো ঈদের সময় সিমই খাওয়া, বিরিয়ানি খাওয়া এগুলোর মধ্যে থাকেন ঈদের বিভিন্ন অনুষ্ঠানে। আমি বলতে চাইছি যে আপনি যে ধর্মের ব্যবহার রাজনীতিতে যদি বলতে চান, সেই ধর্মের ব্যবহার রাজনীতিতে সেটা যে দল করেছে সেটা ভারতবর্ষের সকলে জানে। কিন্তু যারা কোনো সরাসরি আপনি বিজেপির দিকে প্রশ্ন করছেন নাকি? না, আমি বলছি সেটা মানুষ জানে, আমি প্রশ্ন কাউকে করছি না। আমি এটা আমার যেটা এখনকার পরিস্থিতি, যেটা এবারে সাচার কমিটির রিপোর্টে যদি সংখ্যালঘুদের অবস্থানের কথাটা বলে এবং তাতে যদি তৃণমূল কংগ্রেস সংখ্যালঘুদের জন্য বিশেষ গুরুত্ব দিয়ে তাদের উন্নতির জন্য কোনো কিছু করে, সেটা যদি সাম্প্রদায়িক হয়ে যায়, এরকম আমার মানে জানা নেই তাকে সাম্প্রদায়িক বলে কিনা। বরং কোনো একটি নির্দিষ্ট ধর্মকে ওই আর কি ওই সবই আর কি
যেটা একটি নির্দিষ্ট ধর্মকে বলা, সেটা একটা সাম্প্রদায়িকতা। আরেকটা সাম্প্রদায়িকতা হচ্ছে কোনো সময় যেটা বামপন্থীদের মধ্যে দেখা যায়, কোনো ক্ষেত্রে তারা খুব নীরব থাকে, কোনো ক্ষেত্রে তারা সরব থাকে। মানে ওরা দেখা যায় যে তাদের কাছে বিভিন্ন সময় যে হিন্দু ধর্মের বিভিন্ন অনুষ্ঠানে তাদের যতটা মানে ইনভলভমেন্ট থাকে, নিজেকে দূরে সরিয়ে রাখে, তারা নিজেদেরকে একটা মনে করে কেউ আবার ওই রাস্তার মোড়ে দাঁড়িয়ে টাড়িয়ে কিসব মাংস টাংস খেয়ে কিসব করেছে। তো ওদের কাছে আপনি বলছেন যে আমি ওদের কাছে কোনো কারণ না, শুধুমাত্র ধার্মিক কারণেই গেছেন। জ্যোতিপ্রিয় মল্লিক বা সুজিত বসুরা শুধুমাত্র দেখা করার জন্য বা অনুষ্ঠানে যোগাযোগ দেওয়ার জন্য গেছেন। বলেছেন যে আমরা একটি বিশেষ দলের বা বিশেষ মানে লোকের প্রতিনিধি হয়ে আমরা এখানে এসেছি, সেটা তো বলেননি। এবারে সিপিএমকে আপনারা প্রাসঙ্গিক রেখেছেন বলে এই বৈদ্যুতিন মাধ্যমগুলোকে খুব গুরুত্ব দিচ্ছেন যে ওরা আপনারা আছেন বলেই প্রাসঙ্গিক। এখানে প্রাসঙ্গিক বিজেপি এবং তৃণমূল সম্পর্কে যে কথা বলেছে, অপ্রাসঙ্গিক সিপিএমকে আমি কোনো কথা বলতে চাই না, ওটা কোনো বেকার। বিজেপি প্রথম দল যে দল বলেছিল যে আমরা একটি নির্দিষ্ট ধর্মের কথা বলবো, এবং তারা মতুয়াদেরকে যে কথা বলেছিল সেটা সম্পূর্ণ ভ্রান্ত, তারা একটা ওই এনআরসি করে নাগরিকত্ব। তাহলে এখন আমার আজকে এখানে বিজেপির প্রতিনিধি আছেন, জানতে চাই যে নাগরিকত্বের অ্যাপ্লিকেশনটা কি শান্তনু ঠাকুর করেছেন? মানে নাগরিকত্বের জন্য ফর্ম আছে, ফর্মে সেটা তো আপনাদের দল বিরোধিতা করছে। আমাদের দল বিরোধিতা করেছে, কিন্তু যারা এই নাগরিকত্ব দেওয়ার কথা, আজকে এই মতুয়াদের বিরাট সমাগমের মধ্যে কতজন মতুয়া তাদের মতন করে ওই 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 ভয়ঙ্কর ব্যাপারটা তাদের মতন করে ওই নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে ফর্ম ফিল আপ করেছেন বা তারা পেয়েছেন, এই সংখ্যাটা যদি দেন না তাহলে সাধারণ মানুষ জানতে সুবিধা। আপনি বলছেন যে আর বাকিদের উপস্থিতি থাকা, এই যাদের নাম বললেন তৃণমূলের যে নেতাদের নাম বললেন, বিল পাস হওয়ার পরেও এখনো বলছেন যে যারা মতুয়া তারা এখনো ফিল আপ করেছে কিনা, সেটা আলোচনা উঠে আসবে। আমি আরেকটা কথা বলছি, যে দুজন আপনি নেতার নাম বললেন, একজন মন্ত্রী, এখন একজন প্রাক্তন মন্ত্রী, তাদের নির্বাচনী ক্ষেত্রে সেই সম্প্রদায়ের মানুষ আছেন, তাদের পাশে থাকার বার্তা দেওয়ার ক্ষেত্রে তিনি উপস্থিত হয়েছেন, এবং এই উপস্থিত হওয়াটা একটি বিশেষ নির্দেশে তা নয়, দীর্ঘদিন ধরে জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয় আজকে বড়মা যিনি ছিলেন, তাই তো, ওই মানে মতুয়াদের যিনি ছিলেন, সেই বড়মাকে দেখাশুনো করা থেকে আরম্ভ করে তার জ্যোতিপ্রিয়বাবু করতেন সমস্ত কিছু দীর্ঘদিন ধরে, এবং আজকে তারা এবং নূতন করে তাহলে কথাটা যেটা আসছে, নূতন করে কারোর উপস্থিতি, তৃণমূলের উপস্থিতি নূতন করে নয়, এটা দীর্ঘদিন। সুতরাং এখানে আপনি এখানের মধ্যে অন্য কোনো কারণ খুঁজবেন না। যদিও গতবারে যে ভোটে ওই অঞ্চল থেকে নির্বাচনে জিতেছেন, বিজেপির প্রতিনিধি জিতেছেন লোকসভার ভোটে, কিন্তু এটা জানবেন যে পরবর্তীকালে মতুয়া সম্প্রদায়ের তাদের ভ্রান্তি ধারণা ভেঙে, কেন কথাটা বললাম, ওই নাগরিকত্বের ইস্যুতে, ওই একটা ইস্যুতে আমি জানতে চাইবো যে কোথায় কি গেছে। আর তৃণমূল চিরকালই যেমন নাগরিকত্ব বিল, এটা তো মতুয়াদের জন্যই বলা হয়েছিল বেশি, নিয়ে যে এখনো বিতর্ক যে রয়েছে, এখনো বিরোধী দলরা তো অবশ্যই বারবার বিরোধিতা করছে, বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছেনই, কিন্তু অ্যাকচুয়াল আমি যে প্রশ্নটা রাখতে চাইছি যে নাগরিকত্ব বিল আসার পরেও এখনো তার ইমপ্লিকেশন বা তার অ্যাপ্লিকেশন প্রপারলি হয়েছে কিনা আমাদের কাছে এখনো আমাদের কাছে নেই। কিন্তু আগামী 2026 ভোটের আগে এটা কি কোথাও বড় ইস্যু হয়ে যেতে পারে বিজেপির বিরুদ্ধে? যেহেতু বারবার বলা হয়েছিল যে আমরা ওনাদের যে অনুপ্রবেশকারী হিসাবে ওরা এখানে এসেছিলেন, ওপার বাংলা থেকে এখানে আসা, তাদের এখানে বাস করা বা ঠাকুরনগরের এলাকায় ধীরে ধীরে মতুয়া সম্প্রদায় আজকে যেভাবে ছড়িয়ে পড়েছে, প্রায় কিন্তু বলছি প্রায় 1 কোটির উপরে ছাড়িয়ে গেছে এখন, এবং 17.4% হচ্ছে রাজ্যে মোট ভোটারের শতাংশ এখনও মতুয়া ভোট রয়েছে। ফলে এটা একটা বড় ফ্যাক্টর। আমারও মানছি যে কোথাও ধীরে ধীরে বিজেপি অনেকটাই দখল মতুয়াদের মধ্যে নিয়েছেন, কিন্তু 2026 ইলেকশনে তার প্রভাব থাকবে। প্রথম কথা, এখানে দুজনের আলোচনা শুনলাম এবং আপনার অনেকগুলো প্রশ্ন আমি শুনেছি। প্রথম কথা হচ্ছে, বিজেপি মতুয়াদেরকে ভোট ব্যাংকের রাজনীতি বা ভোট ব্যাংকের কোনো মানে একটা এজেন্ডা বলে মনে করে না, শুরু থেকেই মনে করেনি, আজও মনে করে না, এটা আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই। 1, 2 হচ্ছে যে সিএ বা নাগরিকত্ব আইন নিয়ে তৃণমূলের পক্ষ থেকে কোনো কথা শোনবার আগে আমাদের মনে করতে হবে যে সিএ এবং মানে যখন সিএ বি ছিল এটা, সেই সময় যখন এটা আইনে পরিণত হলো, সব থেকে বেশি পশ্চিমবাংলাতে যেভাবে আগুন জ্বলেছিল এবং রাজ্য সরকার থাকাকালীন তৃণমূল কংগ্রেসের যে কোনোভাবে বাধা দান করে সেগুলোকে
বাধা দিয়ে সেগুলোকে বন্ধ করার ক্ষেত্রে যে মানে যে ইনিশিয়েটিভ নেওয়ার কথা ছিল সেগুলো আমরা নিতে দেখিনি। তার কারণ মানে এমনও বলা হয়েছিল আপনাদের চলে যাবে, সিটিজেনশিপ চলে যাবে। বলছি না আমি শুধু সেটা বলছি না, সিটিজেনশিপ চলে যাবে এটা তো বলেছেনই। দুর্ভাগ্য তখনই লাগে যখন 2004 সালে পার্লামেন্টে দাঁড়িয়ে এই মমতা বন্দ্যোপাধ্যায়, তৎকালীন বিরোধী দলনেত্রী, একজন এমপি তৃণমূলের, তিনি স্পিকার সাহেবকে এই মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার জন্য দাবি তুলেছিলেন। তারপরে কি কারণে এই নাগরিকত্ব দেওয়ার পেছনে কতটা হয়েছে কতটা হয়নি নিশ্চিতভাবেই প্রশ্ন আছে। এখানে পালিয়ে যাওয়ার, সরিয়ে যাওয়ার বা আমি এটাকে অ্যাভয়েড করে যাওয়ার কোনো বিষয় তো নেই। হ্যাঁ, পরিষ্কার কথা জিজ্ঞেস করেছে, পরিষ্কার বলবো, নিশ্চিতভাবে প্রশ্ন থাকতে পারে। কিন্তু তার মানে এটা নয় যে যিনি বিরোধী দলনেত্রী থাকতে মতুয়াদেরকে নাগরিকত্ব পাইয়ে দেওয়ার জন্য যারা বলেছিলেন না তারা ভারতবর্ষেরই লোক, তারা এখানে আমাদের এখানে উদ্বাস্তু মানুষগুলোকে আমাদের এখানে স্থায়ী বাসিন্দা হিসাবে আমাদেরকে দায়িত্ব নিয়ে তাদেরকে এখানে বসতি স্থাপন করাতে হবে বলে পার্লামেন্টে অন রেকর্ড যিনি বলেছিলেন, তার পার্টি এবং তার সেই দলনেত্রী তার এই রাজ্যেই যখন অশান্তি, প্রত্যেকটা স্টেশনে ট্রেনগুলো জ্বালিয়ে দেওয়া হচ্ছিল নাগরিকত্ব আইনে, কারা জ্বালিয়েছিল সকলে আমরা জানি। তো সুতরাং সেখানে কোনো স্টেপ নেওয়া হয়নি। 2-4 জনকে অ্যারেস্ট হওয়ার বাদে আমরা খুব বেশি স্টেপ নিতে দেখিনি। এটা গেল 1 নম্বর। 2, দেখুন এতক্ষণ আমাদের এখানে যিনি অ্যানালাইসিস আছেন তিনিও খুব ভালো অ্যানালাইসিস করেছেন। কথাটা তো ঠিকই যে খাদ্য, বস্ত্র, বাসস্থান এই যে টপিকটা বিভিন্ন সময় 50 বছর ধরে এই পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মানুষ শুনছে। আচ্ছা, এই 50 বছরের মধ্যে যদি ইতিহাস আমরা ঘাঁটি তাহলে 34-35 বছর একটি রাজ্য সরকার ছিল যারা এই খাদ্য, বস্ত্র, বাসস্থান নিয়েই সবসময় কথা বলতো। এবং এই মতুয়াদের যে মেলা, এইখানে যারা গেছেন, যারা বিজেপি নেতৃত্ব গেছেন, যারা তৃণমূলের নেতৃত্ব গেছেন, হয়তো বামপন্থীরাও যাবে বলে আমরা বিশ্বাস করি, কারণ বামপন্থীরাও আগে যেতেন, জ্যোতিবাবু থেকে শুরু করে বুদ্ধবাবু থেকে শুরু করে সকলেই যেতেন। এখন তারা যাননি কেন মানে সেটা তাদের হচ্ছে বিষয়। কিন্তু আমি আশা রাখবো যে এই যে তারা যে বারবার বলছেন না যে সাধারণ মানুষের দাবিগুলোকে সামনে না এনে শুধুমাত্র ধর্মের ভিত্তিতে আলোচনাগুলো কেন আমাদের রাজ্যে হচ্ছে, আপনি কি মনে করেন এই 50 কোটি বা 40 লক্ষ বা এই 50 লক্ষ 40 লক্ষ মানুষ যারা এই ভক্ত সমাগম এখানে হয়েছে তারা কেউ সাধারণ মানুষ নন? তারা কি এলিয়ান? তারাও তো সাধারণ মানুষ। তাহলে আমার বক্তব্য একটাই যে যেহেতু বামপন্থীদের একটা চিন্তাধারা এরকমই, তারা ধর্মকে বিশ্বাস করেন না। এখন ঠেলায় পড়ে অনেক সময় দুর্গাপুজোয় গিয়ে সামিল হতে হয়, বিভিন্ন ঈদে পরবে গিয়ে সামিল হতে হয়, কিন্তু মূর্তি পুজোয় তো তারা বিশ্বাস করেন না। এখন ছুটির ব্যাপারে দাদা একটা কথা বললেন, খুব ভালো কথা বলেছেন, ঠিকই তো, যে হরিচাঁদ ঠাকুরের নামে রাজ্য সরকার ছুটি দিয়েছে। এখন তিনি বলবেন আবার তৃণমূলকে টেনে বিজেপি বলছে, বিষয়টা সেটা না। দেখুন, লেবার ডেটাও তো 1 মে ভারতবর্ষের তৈরি করা নয়। লেবার ডেটা আমি যতদূর জানি শিকাগোর, সেখানে শুরু হয়েছিল 1923 সালে ভারতবর্ষে লাগু হয়েছিল আমি যতদূর জানি। তা লেবার ডের যে আন্দোলন সেটা তো একজন শ্রমিকের আত্মহত্যাকে সামনে রেখে, তাই তো? তাহলে লেবার ডেটা তো আমাদের পশ্চিমবঙ্গের নয়, ভারতবর্ষের নয়, তাহলে সেখানে ছুটি ঘোষণা করা হয় কেন? আজও সেটা চিরাচরিত চলছে। আমি তার বিরোধিতা করছি না, আমি এটা বলে নিতে চাই, ঠিকই করছে, কিন্তু সেটাও তো একটা অন্য একটি হচ্ছে নেশনের মানে সেখানকার একটা কালচার। তো আমরা এর আগেও দেখেছি বিভিন্ন সময় 34-35 বছর ধরে লেনিনকে বিপ্লবে সামিল করে সারা রাস্তা সারা পশ্চিমবঙ্গ জাম হয়ে যেত, হতো তো। তা লেনিন তো আমাদের পশ্চিমবঙ্গের এই বেড়াচাপার মানে বাসিন্দা নয় বা গাইঘাটার বাসিন্দা নয়, তা তাকে নিয়ে কেন আন্দোলন হতো? লেনিনকে নিয়ে, মার্ক্সকে নিয়ে। আমি বলছি তাদের আইডিওলজি তারা মানতে পারেন, আমার তাতে কোনো অসুবিধা নেই, নিশ্চিতভাবেই তারা তাদের আইডিওলজি মানবে। কিন্তু আমার বক্তব্য একটা, যেটা হচ্ছে যখনই হিন্দুদের বিশেষ করে কোনো পরব থাকবে, হিন্দুদের কোনো অনুষ্ঠান থাকবে, কোনো মেলা থাকবে, কোনো পুজো থাকবে, সেটাকে নিয়ে বিতর্ক করবার জন্য বিশেষ করে বামপন্থী থেকে শুরু এবং বামপন্থী এবং অতি বামরা যারা, তারা কোনো না কোনো মোড়কের আড়ালে বামপন্থী বলার চেষ্টা করেন, কিন্তু আসলে তারা অতি বাম। তারা সংবিধানকেও মানেন না, বলতে হয় তাই বলেন, কিন্তু সংবিধানকে মানতে গেলে আপনাকে দুটোই বলতে হবে। আপনি যখন বলবেন যে বিজেপি হিন্দুদের পার্টি করছে, আমাকে একজন মুখপাত্র আপনি প্রশ্ন করছেন, আমি বলছি তো হ্যাঁ করছি, আমরা আজ থেকে করছি না, 1992 সাল থেকে করছি, আগামী দিনও করব। কিন্তু এই মানুষগুলোকে যাদেরকে নাকি আমরা বোঝানোর চেষ্টা করছি, সেই মানুষগুলো কি বোকা? যে 38% মানুষ 3% ভোট থেকে আজকে 38-এ এলেন, তারা কি বোকা? তারা বোঝেন না। আমি একটা আমার এটাই বিষয় যে রাজনীতিতে আমরা সাধারণ মানুষকে বোকা ভাবি কেন? বিরোধী দলনেতা সুপ্রিয়, তোমাদের বিরোধী দলনেতা দুদিন আগে একটা সংবাদ মাধ্যমকে একটা বক্তব্য দিয়েছে যে 5% ভোট যদি ইনক্রিজ হয়ে যায় কোনো রকম ভাবে, তাহলে 2026-এ ভোটের হিসাবটাই গোলমাল হিসাব। সেটা এটা কোথাও একটা কি স্ট্র্যাটেজি ঠিক হয়েছে যে এই ভোট পার্সেন্টেজটা টার্নওভার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে? দেখো, আমি একটা কথা বলি, এটা তো পুরোপুরি একটা আলাদা অ্যাসপেক্টে তুমি বলছো। ভোটের রাজনীতিতে পার্সেন্টেজ বাড়লে যে সিট বাড়বে এরকমটা হয় না।
ভোটের পার্সেন্টেজ তোমাদের আর সিটের তোমাদের পার্সেন্টেজ সঙ্গে বোধহয় তৃণমূলের 6% গ্যাপ আছে। না, 10%। 21 থেকে দেখুন, আপনি বিধানসভা দেখবেন কোন 10%? 38 আর 48, আমি শুনুন না দেখে নিন। 2021-এ বিজেপি পায় 38%, 46 point something, মানে না 48 48% পায় তৃণমূল। 48 পায়নি তৃণমূল। আরে বাবা, তর্ক করবে না ভাই, আমরা কিন্তু স্ট্যাটিস্টিক্সে কথা বলি, তর্ক Statistic করবে না। তুমি তাহলে জানো না। 2021 সালে তুমি তাহলে তৃণমূল জানো না। কংগ্রেস যাই হোক, জানো না, ওইটা নিয়ে আলোচনা জানো না, তুমি আমি জানো জানো না। 46.5 তুমি 48 জেনে নাও, সেই কোশ্চেনটা নয়। তুমি জেনে নাও। আরে জানির বলে বলছি, তোমরা জানো না কি সিনিয়র একজন লোক, আমি যা বলেছি জেনে বলো। আমি লিখে দিলাম তুমি এখানে। তৃণমূলকে রিপ্রেজেন্ট করছো, জানো না ভুল কিছু বলো না, না। তুমি বিজেপি এখন আমরা দেখেন, ভুল এখনই পারি। দেখো। ভুলভাল কথা ঠিক আছে, বলো না। আমরা যাই হোক, লিখে ঠিক দেবো, আছে। আমাদের PCR চ্যালেঞ্জ থাকবে। চ্যালেঞ্জ থাকবে, আরে বাবা, 10% নেই রে বাবা। বলছে, আচ্ছা ঠিক আছে। আমি বলছি যে এই আমি এই একটা 5% এর একটা পয়েন্ট যোগ করবো, মানে আমি পার্সেন্টেজে আসছি না, আমি বলছি যে উনি যে বলছিলেন, আমি একটা কথা শুধু যোগ করি, এই যে সনাতনী হিন্দু আজকে বলা হচ্ছে না, এই যে হরিচাঁদ ঠাকুরের যে মতুয়া, সেটা কিন্তু নমশূদ্রদের দিয়ে তৈরি, যেটা একদম তাই। আমাদের হ্যাঁ, হিন্দুদের scheduled caste। থেকে আলাদা, মানে আলাদা, অবর্ণ একদম, বলি, একদম, মানে বহির্ভূত। এক বহির্ভূত। দুই, উনি কিন্তু শিক্ষার চেতনার কথা বলেছিলেন, উনি সামাজিক একটা সংঘাতের কথা বলেছিলেন, যেটাকে শ্রেণীসঙ্গ একটা সংস্কারের পথে তিনি সেই নিয়ে আসার জায়গাতে চেষ্টা কিন্তু করেছিলেন। আজকে এই জিনিসটা নেই আর। আমি বলি, রাজনীতি ঢুকে পড়েছে। হ্যাঁ। বলি এই যে দাদা যেটা বললেন ঠিকই বলেছেন। আমরা বিভক্ত হয়ে গেছি হিন্দুরা, এইগুলোই তো আমরা বলছি। বিভক্ত হয়ে গেছি কাস্ট হিসেবে, জাতিতে, বর্ণতে। মজাটা হচ্ছে মুসলমানদের মধ্যেও অনেকগুলো পার্ট আছে। কেউ আলোচনা করেছি কোনোদিন? বলার ক্ষমতা আছে কারোর? বললেই জিহাদ ঘোষণা হবে। শিয়া সুন্নি আছে থেকে শুরু করে আরো ধাপ আছে। শুধু শিয়া সুন্নি না, আরো আছে। মুসলমানদের মধ্যে অনেক ভাগ আছে। অনেক ভাগ আছে। কই আমরা কিন্তু আলোচনা করি না। আমি তো জানিই না, হয়তো জানি না যে এই দুটোই জানি। দাদা হয়তো জানেন। দাদা যদি আরেকটু কোলাবরেট করেন ব্যাপারটাকে, যে মুসলমানদের মধ্যে কি কি ভাগ আছে, তাহলে আমাদের জানতে সুবিধা হবে। মজাটা হচ্ছে যে আমরা জাতিগতভাবে মানে দলিত আলাদা, নমশূদ্র ভাইরা আলাদা, সূত্র আলাদা, ক্ষত্রিয় আলাদা, বিষয়টা কেউ হিন্দু নয়। তো এই আলোচনাগুলো আমার একমাত্র পয়েন্ট এটা ছিল না, আমি সেটা বলছি, আমি বলছি যেটা, যে উনি যে আন্দোলনটা করেছিলেন, একদম সেই exact আন্দোলনে বলেছি। সেই আন্দোলনে শিক্ষার উপর একদম জোর ছিল, exact, ঠিকই শ্রেণী বলছেন। সংগ্রামে জোর ছিল। আপনি এই ঠিকই বলেছেন। শিক্ষাটা পার্সেন্টেজটা বলে 10,000 দিচ্ছি স্কুল বন্ধ যে হয়ে গেছে। 2021-এ ঠিকই তো। 2021 বলছে কোথায়? টিএমসি ভোট পার্সেন্টেজ ছিল 47.9, আর বিজেপি ছিল 48.02%। এটা হচ্ছে উইকিপিডিয়া বলছে, আপনারা ভুলভাল যদি রিপোর্ট দেন। বলছি না, যা বলছি ঠিকই বলছি। 48.02% পেয়েছিল তৃণমূল, 215টা সিট। আমি সিট তো বলছি না, আমি তো ভোট percentage বলছি। 38.15 পেয়েছিল বিজেপি। বিজেপি। 1.5%-এর ক্যালকুলেশন আমি ওটা বলছিলাম, আমরা এটা উইকিপিডিয়া রিপোর্ট। বেশ 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 46 আর 48 এর ডিফারেন্স জানে? আমি তারা 46 কি- বলিনি, না, না, 47.9 আপনি ঠিকঠাক বলুন, 47.02 48.02 বললাম 46.7। আবার বলছি 48 কে 46 করে। 47.9 ওকে ফাইন ফাইন। ছাড়ো, ঠিক আছে। কোথা থেকে ছাড়ো না, আমরা আসবো আমরা ভুলভাল ছোট্ট বলবেন, বিজ্ঞাপন ভুলভালটাই এটা বলুন। জেনে নিলে ভালো হয়। ছোট্ট ভুলভালটাই বিজ্ঞাপন বিরতি বলুন। নেবো, আমরা ফিরে আসছি। আরে ভুলভালটা বলুন না। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আমরা আলোচনা করছিলাম আজকের যে টপিক নিয়ে, সেই বিষয়ে সবারই বক্তব্য আমরা শুনলাম, কিন্তু শক্তিদার কাছে আমার যাওয়া হয়নি। শক্তিদা, ধর্মের ভিত্তিতে রাজনীতি এটা তো আজকে নতুন বিষয় নয়, এবং যত সময় যাচ্ছে তত সামনে আসছে, তত স্পষ্ট হচ্ছে দুই দলের, শাসক এবং বিরোধী। কিন্তু কংগ্রেসের তরফ থেকেও আমরা দেখছি যে বিভিন্ন মুভমেন্ট তারা করছেন। আপনাদের নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্করবাবু, তিনিও বিভিন্ন ইস্যুতে যাচ্ছেন। কিন্তু এই মতুয়া সম্প্রদায়ের ভোট যেটা এমন জায়গায় এসে পৌঁছে যায়, এটা ভোটের পার্সেন্টেজটা এমন জায়গায় আছে যে কোনো দলের কাছেই খুব লুক্রেটিভ, অর্থাৎ যার দখল থাকবে সে ম্যাক্সিমাম জায়গায় সেই সিটগুলোকে কভার আপ করে বেরিয়ে যেতে পারে। কারণ বিশেষ করে উত্তর 24 পরগনা এবং নদিয়ার বিস্তীর্ণ অঞ্চল, বিস্তীর্ণ বিধানসভা বা লোকসভা আসনগুলো কিন্তু এদের প্রভাব রয়েছে। ফলে এই মতুয়া সম্প্রদায়ের ভোটের জন্য কিন্তু অনেকে অনেক কিছু করতে হচ্ছে, মানে বিজেপিকেও যেমন করতে হচ্ছে, তৃণমূলকেও করতে হচ্ছে। সেই ধর্মীয় ভাবনার কাজটা রাজনৈতিক দলগুলো যেমন পাশাপাশি করে, আপনাদের দল এই মতুয়া সম্প্রদায়ের ভোট নিয়ে কীভাবে দেখছেন? দেখো সুপ্রিয়, মতুয়া সম্প্রদায় হরিচাঁদ ঠাকুর একটা শ্রেণী সংগ্রাম করেছিলেন, যা যদি জানা যায় যে তিনি কিন্তু তার পুজো, তার মূর্তি নমস্কার করে তা বলেননি। পিছিয়ে পড়া একটা প্রান্তিক শ্রেণীকে তিনি বলেছিলেন সমাজে প্রতিষ্ঠিত করো, আর্থিক, শিক্ষা, স্বাস্থ্য সমস্ত দিক থেকে। এবং যে কথা তুমি বললে যে 17.5%, প্রায় 70 লক্ষ থেকে 1 কোটি, আমাদের সারা পশ্চিমবাংলার 294টা বেশি আছে হচ্ছে উত্তর 24 পরগনা এবং নদিয়ার বিস্তীর্ণ অঞ্চল। একটা কথা জানা দরকার যে আমি ব্রাহ্মণ সন্তান হয়েও বলছি
যে বর্ণবিদ্বেষটা একটা সময় ছিল কোল, ভিল, সাঁওতাল, মুন্ডা বাড়িতে প্রবেশ করলে তাদের মানে এঁঠো জিনিস কেউ ধরতো না। তা সেইখানে হরিচাঁদ ঠাকুর, পরবর্তীকালে মমতা দেবী, পরবর্তীকালে শান্তনা ঠাকুর, এই কয়েকদিন আগেও যিনি জেলে ছিলেন প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক অসুস্থ শরীরে পৌঁছে গেছেন, বরাবরই এটা ওনার কেন্দ্র, উনি যান। সুজিত বোস বৃহত্তর সাংগঠনিক ক্ষেত্র নিয়ে পৌঁছেছেন, এটা বলছো। আমি একটা কথা বলি, এই প্রবণতাটা যেমন রাজনৈতিক নেতা নেত্রীরা করছে, ঠিক ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া এরাও যেন নির্বাচনটাকে একটা ধর্মীয় মেরুকরণ করতে চাইছে। এর বাইরেও যে প্রকৃত সমস্যাগুলো আছে, শিক্ষা, স্বাস্থ্য, বেকারত্ব, কৃষি, নারীদের ইজ্জত, সেগুলোর চেয়েও এইগুলোর ওপর জোরটা বেশি দেওয়া হচ্ছে। তুমি বললে যে অসীম সরকার, যিনি কয়েকদিন আগে নদিয়ার, তিনি বোধহয় মেম্বার অফ পার্লামেন্ট, তিনি ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন এবং তুমি দেখাচ্ছ তিনি ষষ্ঠাঙ্গে প্রণাম করছেন। এখন কথা হচ্ছে, একটা জিনিস মাথায় রাখতে হবে যে সম্প্রদায়গত আমরা যারা জাতীয় কংগ্রেস, তবে এখানে একটা জিনিস আপনাকে বলছি, এই যে মানে ঠাকুরবাড়ির যে ভাগাভাগি না, এটা কিন্তু মতুয়া সম্প্রদায়ের লোকরা ভালো করে মেনে নেননি, কখনোই মেনে নেয়, যে কারণেই আজ শান্তনু ঠাকুর হোক বা মমতা বালা হোক, তাদেরকে বাধ্য হতে হয়েছে হাতে হাত রেখে এই মেলা। আমি তোমাকে বলি, এটার অভিজ্ঞতা তুমি এখানে চেয়ে আমার যে জায়গায় আমি বাস করি, সে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সেখানে বিশ্বাসরা সব মতুয়া সম্প্রদায়। এখন তুমি যদি বনগা লাইনে ট্রেনে ওঠো, তুমি দেখতে পারবে যে কি ধরনের ধর্মের প্রতি আসক্তিটা মানুষের বাড়িয়ে দেওয়া হচ্ছে। এবং যেখানে প্রধানমন্ত্রী বলেন যে আমি বায়োলজিক্যাল নয়, আমি ভগবান প্রদত্ত একজন মানুষ, একটা প্রাইম মিনিস্টার বলছেন, যেখানে চিফ মিনিস্টার পাঠাচ্ছেন তার মন্ত্রীদের। আমার কথা হচ্ছে যে আজকে মানে ধরো শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, মতুয়া, কোল, ভিল, সাঁওতাল, মুন্ডা, রাজবংশী, এই যে বিভিন্ন সম্প্রদায়ের যে মানুষগুলো আছে, যত এদের মধ্যে বিভেদ তুমি তৈরি করতে পারবে, কাস্ট ভোট বেড়ে গেছে, না না তুমি যত বিভেদটা তৈরি করতে পারবে, কারণ এরা যতটা না শিক্ষার দোরগোড়ায় পৌঁছতে পেরেছে, তার চেয়ে এদের মধ্যে ধর্মের প্রভাবটা বেশি করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আমি একটা কথা বলি যে আমি যতটুকু জানি, কারণ আমার জানার একটু অবকাশ হয়েছে, যে গোবরডাঙ্গা বলো, বনগা বলো বা গাইঘাটা বলো, এই সমস্ত জায়গাগুলোতে রাজনৈতিক কারণেই আমাদের যেতে হয়। আমরা দেখেছি যে সেখানে শিক্ষার আলোটা কিন্তু প্রবেশ করানো হচ্ছে না একটাই কারণে, কারণ গণতন্ত্রে ভোট বড় বালাই এবং 49টা পণ্ডিতের চেয়ে 51টা চিটিংবাজের দাম বেশি। এখানে সংখ্যাতত্ত্ব যেখানে শেষ কথা বলে, সেখানে এই ধরনের প্রবণতাটা যদি বাড়তে থাকে, আজকে হয়তো বিভিন্ন রাজনৈতিক দল ভাবছে যে, অনেকে বলছেন যে হিন্দুত্ব আমরা ডিক্লেয়ার করেছি, আগামী দিনেও করব। আরে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, শিখ, ইসাই, এদের নিয়েই তো ভারতবর্ষ তো একা মুসলমানের নয়, ভারতবর্ষ একা হিন্দুর নয়। তাই মতুয়া সম্প্রদায়কে নিয়ে আমার মতুয়াদের যদি কেউ ভালো চাইতো, তাহলে তাদের শিক্ষার বিকাশ ঘটাতো। মতুয়াদের যদি কেউ ভালো চাইতো, কর্মসংস্থান এবং যেটা আলোচনা এসেছিল যে সিএ, তারা কি নাগরিক নয়? না না, শান্তনু ঠাকুর কি নাগরিক নন? উনি এমপি হয়ে গেছেন। এবং এনআরসি যেটা হয়েছিল, যেটা নিয়ে বহু বিতর্ক হয়েছিল, আজও আমরা জানতে চাই যে কজন অ্যাপ্লাই করেছে, আমি যেটা বললাম পেয়েছে, কটা তার ক্লাসিফিকেশন হয়েছে। তাহলে আজকে 47 সালের দেশভাগের পর আজকে 2025 সাল, এখনো আমরা 117তম জায়গায় ভারতবর্ষ দাঁড়িয়ে আছে। আমরা গর্ব করি, আমরা বিরাট জায়গায় পৌঁছে গেছি। তাই আমার বক্তব্য হচ্ছে একটাই, হরিচাঁদ ঠাকুর প্রণম্য ব্যক্তিত্ব, তিনি একটা সম্প্রদায়ের মানুষের জন্য শ্রেণী সংগ্রাম করেছেন। তিনি বলেছেন মূর্তি পুজো নয়, আমাকে ঠাকুর হিসেবে মানতে হবে না, তোমরা শিক্ষায় এগো, তোমরা স্বাস্থ্যে এগো, তোমরা কর্মস্থলে যোগদান করো, তোমরা বিভিন্ন জায়গায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করো।
সেই জায়গায় দাঁড়িয়ে যে রাজনৈতিক দল, সেটা জ্যোতিপ্রিয় মল্লিক হোক, সেটা শুভেন্দু অধিকারী হোক, সে তো fact, সবাই যেতে যাচ্ছে, হচ্ছে। সবাই যাচ্ছে, রাজনীতি তো ঢুকে গেছে, এটা তো আমরা অস্বীকার করতে পারছি না। অস্বীকার একবারের জন্য করি। এখানে ধর্ম আর রাজনীতি একাকার হয়ে গেছে। ডার্ক সাইডটা আপনাকে দেখতে হবে। ঠিক। আমি অস্বীকার করছি না, কিন্তু এর অন্ধকার দিকটা এখন থেকে যদি না দেখা, আরে তারাও তো মানুষ, এখন এই আরে তারাও তো ধর্মীয় মানুষ, সম্প্রদায় ভিত্তিক আরে রাজনীতি তারাও যত তো সময় মানুষ, যাবে, তারা তো বাংলা অন্য গ্রহের জীব বাংলা নয়। যা ছিল না, এখন আমরা না, সেটা তারা আরো তো বেশি করে অন্য দেখতে গ্রহের পাচ্ছি। জীব নয়। হয়তো সংবাদ মাধ্যম অতটা তারা প্রচারে তো আলো মানুষ। করতো না, এখন প্রচারে আলো তাদেরকে পড়ে। কেন এখন এইভাবে মমতা বালা ক্লাসিফিকেশন তৈরি করে বা দেওয়া শান্তনু হচ্ছে? ঠাকুরদের এটা ঠিক না। এটা আগামী বিষয় দিন- নিয়ে আমাদের আলোচনা আগামী করতে দিন হয়। এই মানুষ দেবাশিস এটা দা, সব ভালোভাবে ধর্ম নেবে না। একাকার হয়ে, ধর্মের সঙ্গে রাজনীতি একাকার হয়ে যাচ্ছে। সব ধর্মের সঙ্গে যেমন আপনারা আছে, তো পাশাপাশি এটাই বলতে রাজনীতি- চান 26-এর নির্বাচনটা ধর্মীয় মেরুকরণের ওপরই করাতে চাইছেন। না, এটা তো 21-এও হয়েছিল। তবে- আপনি যদি খেয়াল করে দেখেন, প্রথম 21 থেকে এটা শুরু হয়েছিল। এরকম তো পশ্চিমবঙ্গ নির্বাচন দেখেনি কখনো। আমি সেটাই তো সেটাই আমি বলার বললাম। চেষ্টা করছি যে আরে ধর্মের- উন্নতি করো, অর্থনৈতিক উন্নতি করো। একদম, মানে আপনি যেটা বলছেন আমি আপনাকে অ্যাড করছি যে আপনি যেটা বলছিলেন যে হরিচাঁদ ঠাকুর তো চেয়েছিলেন যে একটা শ্রেণী সংগ্রামের কথা বলেছিলেন, যে পিছিয়ে পড়া শ্রেণী, তাদের মধ্যে শিক্ষা আসুক, তাদের মধ্যে মানে তাদের সামাজিক উন্নয়ন হোক। সেই জায়গাটা কারা সেভাবে দেখছে? মানে আজকে দেখুন, উনি তো মূর্তি পূজার বিরোধী, মানে বলেননি তো মূর্তি পূজা করতে, কিন্তু আজকে তো সেই পূজা হচ্ছে, সবাই গিয়ে প্রণাম করছেন। মানে মূল যে জায়গাটা, এনাদের মধ্যে থেকে কতজন চাকরি পেলেন, এনাদের মধ্যে থেকে কতজন শিক্ষাতে আলোকিত আমি হচ্ছে, বললাম। এই জায়গাটা কোথায়? আজকে দেখুন আমাদের যারা যাচ্ছেন, মানে সুজিতবাবু হোক, তৃণমূলে যারা যাচ্ছেন, আজকে 10,000 স্কুল তো বন্ধ হয়ে গেছে। না তাদের মুখে সেই কথা বলছেন, না বিরোধী দলনেতা তিনি এ নিয়ে কথা বলছেন, তিনি তখন ধর্মের কথা বলছেন। মানে আজকে এটা তো ভাবতে হবে যে আমরা কোন জায়গায় যাচ্ছি। আজকে ভাবুন, আমি বারবার এই কথা পয়েন্টটা তোলার চেষ্টা করি যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আজকে প্রায় 6 লক্ষ কমে গেছে, 5,83,000, একদম অ্যাকিউরেট ফিগার। এই যে ড্রপ আউট হয়েছে, এরা গেল কোথায়? এরা কোথায়, মানে কোন জায়গায় চলে যাচ্ছে? আপনি যদি ভালো করে ভাবেন সুপ্রিয়, আমি জানি না এটাতে কতজন আপত্তি জানাবেন, যে আমি আপনাকে তথ্য দিয়ে বলতে পারি বীরভূমের কিছু জেলার কথা। আপনি গিয়ে দেখবেন, আপনি যে কোনো সাংবাদিককে পাঠান, 4-5টা জায়গায় গিয়ে আপনি যে কোনো ওই ক্লাস 10 পাস বা ক্লাস 10 পড়েনি এখন তাদেরকে প্রশ্ন করতে শুরু করুন, দেখবেন সবাই ওই কয়লা, পাথর, বালি খাদান ইত্যাদি যুক্ত আছে, কেউ পড়াশোনাটা করছে না। এবং ওই শেষে আমাদের সরকারের যে সমস্ত যে সবথেকে বেশি যে রাজস্ব আদায়, সেই দিকে ঢুকে গেছে। মানে এই যে একটা যুব সম্প্রদায়কে জেনোসাইড বানিয়ে দিচ্ছে এই সরকার, এটা তো মাথায় রাখতে হবে। এবং আজকে এই যে ধর্মের বালাই দিয়ে, এই ধরনের ধর্মের জিনিসে আমাদেরকে ঢুকিয়ে দিয়ে আমাদেরকে মূল জায়গা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে সুপ্রিয়বাবু। এটাতে আমাদের আপত্তি আছে। তাতে যদি মনে হয় যে ধর্ম থেকে, মানে আমরা কথা বলছি ধর্মের বিরুদ্ধে, এটা নয়। ধর্ম মানুষের নিজের ব্যাপার, সে ধর্ম পালন করুক না, কোনো অসুবিধা নেই। হরিচাঁদ ঠাকুর অনেক ভালো কাজ করেছিলেন, তার জন্মদিন পালন হোক, তাতে কোনো অসুবিধা নেই। অসুবিধাটা হচ্ছে মানুষের যে মূল সমস্যা, সেই সমস্যাগুলো থেকে মুখ ফেরাবার জন্য এটাকে হাতিয়ার করা হচ্ছে। স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান, কর্মসংস্থান, বেকারত্ব, মূল্যবৃদ্ধি, সেসব নিয়ে আমরা আলোচনা করি না। আমি আসবো, ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিতে হবে, সুপ্রিয়র কাছেও আসবো, ভাস্করদার কাছে আসবো। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, আমরা ফিরে আসছি। বিজ্ঞাপন বিরতির পর আমরা আলোচনা করছিলাম আজকে মতুয়া সম্প্রদায়ের আজকের এই জন্মতিথি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের সমাগম নিয়ে। কেন এই রাজনৈতিক দলের সমাগম, এর পিছনে রাজনৈতিক সমীকরণ কী? তার সঙ্গেও একটা জিনিস বলতেই হয় যে এই রাজ্যে যে বর্তমান পরিস্থিতি, অস্থির একটা বাংলার ছবি আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন ইস্যুতে সবসময় কোনো না কোনো উত্তাপ বাংলা যেভাবে ছড়াচ্ছে, সেটা কিন্তু শুধু রাজনৈতিক দলের মধ্যে নয়, তাই সেই উত্তাপ কিন্তু সাধারণ মানুষের মধ্যেও ছড়াচ্ছে। এবং কয়েকদিন আগে আমরা দেখেছি বারুইপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেখানে গিয়েছিলেন, সেখানে তার উপর একটা আক্রমণ হয়েছিল। এবং আজ তিনি আবার হাইকোর্টের অনুমতি নিয়ে সেখানে গিয়েছেন। আজকে যেমন দেখলাম যে বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং, ব্যারাকপুরের সাংসদ, তার বাড়িতে আবার পুলিশ হাজির হয়েছে। কেননা তার বাড়ির সামনে বোমা গুলি সব চলেছে। তো এই যে বিরোধী দলের যারা নেতা বা যারা রাজনীতি করেন, তাদের উপরে কোথাও না কোথাও একটা ঘুরে ফিরে এমন একটা জায়গা তৈরি হচ্ছে, তাদের কিন্তু সমস্যা বা বীজ যত সময় যাচ্ছে এটা কিন্তু বাড়তে আছে। অর্থাৎ একটা টান উত্তেজনার পরিবেশ তৈরি হচ্ছে। এবং আজকে শুভেন্দুবাবু একটা বক্তব্য রেখেছেন বারুইপুরে, আমরা শুনবো, সেটা নিয়ে আমরা আলোচনা শুরু করব। কতগুলো চোর আইপিএস অফিসার, তারা মমতা ব্যানার্জি আর তার ভাইপোর ইশারাতে এই জেলাকে কার্যত হচ্ছে নাকি সুপ্রিয় একটা চতুর্গৃহে পরিণত করেছে। আমি শুধু একটা কথাই বলে দিয়ে যাই, নিউটনের থার্ড ল
আছে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে। পৃথিবীটা গোল, সব হিসাব হয়ে যাবে। লক্ষণ সেন একটা সময় নদীর উপরে আমাকে বলতো, ঢুকে দেখ পা ভাঙবো। ক্যালেন্ডার হয়ে গেছে। এই ভাইপো অ্যান্ড কোম্পানি চিরদিন থাকবে না বন্ধু, থাকবে না। সমসা মে আলু আর বিহার মে লালু। জঙ্গল রাজ ছিল, খতম হয়ে গেছে। আমার গাড়ি ভাঙলেন, দিল্লিতে তো আপনাদের সাংসদরা যায়। আমরা এগুলো করি না। আমি যদি দিল্লি প্রদেশ বিজেপি কে বলি, এই ভিডিওগুলো দেখিয়ে পার্লামেন্ট অব্দি যেতে পারবেন তো? আমরা করি না, করবো না ভাই, মিডিয়া চিন্তা নেই। আরে আমরা তো সব, আমরা শুনছিলাম পৃথিবীটা গোল, সব কিছুর হিসেব হবে। সুপ্রিয়, মানে বিরোধী দলনেতার এই বক্তব্য কোথাও তো একটু উস্কানিও আছে। দেখুন, একটা রাজনৈতিক দল তো কেউ ভারত সেবাশ্রমের সংঘের কেউ প্রচারক নয়। স্বাভাবিকভাবেই কর্মীদের উজ্জীবিত করবার ক্ষেত্রে আর তৃণমূল কংগ্রেসের রাজত্বে প্রশাসনের কি হাল সেটা বোঝাতে গিয়েই কিছু বাক্য তিনি বিনিময় করেছেন সমর্থকদের মধ্যে। তার বিভিন্ন উদাহরণ আছে, একটার পর একটা বলতে গেলে আজকের এই শো শেষ হবে না। তার মধ্যে একদম যেটা নিয়ে আপনি প্রতিবেদন দেখাননি কিন্তু যেটা উল্লেখ করলেন, গতকালের একটি ঘটনা, অর্জুন সিংয়ের বাড়িতে বোমাবাজি হয়েছে, তার বাড়িতেই আবার পুলিশ গেছে। তো সেটা নিয়ে বলবার ক্ষেত্রে নতুন করে বলবার কিছু নেই, কারণ 2019-এর পর থেকে 2022 পর্যন্ত তার বাড়িতে কতবার বোম্বিং হয়েছে, এনআই থেকে শুরু করে এই সিআইডি থেকে শুরু করে বহুবার তাকে তলবও করেছে, তাকে ডেকেছে, কিন্তু তাকে অ্যারেস্ট করতে পারছে না। সমস্যাটা হলো কালকের যে ঘটনা, এই ঘটনাতে যে দুজনের নাম সব থেকে আগে এসছে তার নাম হচ্ছে নমিত সিং। নমিত সিং হচ্ছে ওই 17 নম্বর ওয়ার্ডে, ভাটপাড়া 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের ছেলে। সে একজন বিরাট মহাপুরুষ এবং সেই মহাপুরুষের হিস্ট্রি যদি আপনারা, এবং আমি ভাস্করদাকেও বলবো, ভাস্করদা তো একজন ভদ্র মানুষ, তিনি অন্তত সার্চ করুন, তিনি সার্চ করুন, তাহলে বুঝতে পারবেন। এবার ব্যাপার হচ্ছে 35-এর নোটিশ পাঠানো হয়েছে। 35-এর নোটিশ পাঠানো মানে কি, ওটাকে কমপ্লাই করতে হয়। কমপ্লাইয়ের অর্থ কি, আমি থানায় যাব, আমি থানায় গিয়ে ওটাকে দেখাবো এবং ওটার পরিপ্রেক্ষিতে আমি কোর্টে গিয়ে বেল নেবো, এই হচ্ছে তার মূল অভিযোগ। তো পুলিশ তার কাছে, অর্জুন সিং এটা জানে কারণ আমার বাড়িতেই বোমটা পড়েছে আর আমাকেই হচ্ছে নোটিশ পাঠিয়েছে পুলিশ যে আমাকে নাকি হাজির হতে হবে। কেন? দুজন অ্যারেস্ট হয়েছে আজকে। আমি ওই এলাকায় কি অর্জুন বাবু দাপট যে কোনো কারণটা অন্য না, কারণটা হচ্ছে দেখুন, পার্থবাবু তিনি এমপি হয়েছেন, সেখানে এমপি হওয়ার পর থেকে পার্থ ভৌমিককে নিয়ে কটা অনুষ্ঠান আপনারা নিউজ টাইম করেছেন বলুন তো? নেই। এখনও ব্যারাকপুরের মানুষ, এবং আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, যে বিচরণ একজন রাজনীতিবিদের হওয়া প্রয়োজন সেটা অর্জুন সিং প্রত্যেক দিন করছে মানুষের সাথে। এবার সেটাতে স্বাভাবিকভাবেই সোমনাথ শ্যাম থেকে শুরু করে, পার্থ ভৌমিক থেকে শুরু করে, সুবোধ অধিকারী থেকে শুরু করে, ওদের ছখানে এমএলএ ওখানে, তারা সবাই মিলে ওকে সামলাতে পারছে না। ঠিক আছে, এবার কিছু না কিছু তো করতে হবে, তাকে হ্যারাস করতে হবে। 156টা ছিল, কালকে নিয়ে 157টা মামলা হলো। ঠিক আছে, তো একজন ব্যক্তির, একজন রাজনীতিবিদ, সে কোন দল করে সেটা বিষয় না, একটা মানুষের যদি 157টা মামলা কেউ দেয়, এবং সিংহভাগটাই 2019-এর পরে, তার আগের যে মামলা আছে সেগুলো আছে, তারপরের যে মামলাগুলো প্রত্যেকটাই হচ্ছে তৃণমূল চেঞ্জ করে বিজেপিতে আসার পরে। এইটাকেই বোঝানোর জন্য শুভেন্দু অধিকারী বলেছে যে পুলিশ প্রশাসনকে, সরকার কি করছে সরকারের ব্যাপার, তারা তো রাজনৈতিক দল, তারা তো চাইবে বিজেপিকে হ্যাকল করতে, করুক। আমার বক্তব্য, একজন আইপিএস, একজন ওই মানে ওসি, একজন আইসি, তারা অশোক স্তম্ভকে সামনে রেখে তো সংবিধানের শপথ নিয়ে তো সেখানে দায়িত্বটা পালন করেন। কারণ এই মুখ্যমন্ত্রী বিরোধী দলনেত্রী থাকার সময় তো সিপিএমের নামে এগুলো বলতেন। আজকের দিনে তারা সেই আইপিএসরা কোনো কিছু নেই, দেখবেন ভিডিও আপনার সামনে এসছে, পুলিশ গিয়ে অর্জুনদা নিজের চেয়ারে বসে আছেন, ওনারা গিয়ে বসে আছেন, কি বসেন, পুলিশ দলদাস হয়ে গেছে, সেটাই তো অবশ্যই। এটা নতুন কি জঙ্গলরাজ বলে, জঙ্গলরাজ থাকবে না। যে একটা ঘটনায় পুলিশ তার সিসি ক্যামেরাতে যা কিছু পেয়েছে পুলিশ তদন্ত করছে, সেখানে পুলিশের ডাকে তদন্তের স্বার্থে সেখানে না যাওয়া, পুলিশকে তার বারবার অর্জুন সিং এর টার্গেট করছে, অর্জুন সিং এর ভয় পায় তাই। অর্জুন সিং তো মানে একদম যেটা বললেন, উনি ভারত সেবাশ্রম বা কোনো একটা সংস্থার আপনাদের দলে তো ছিল উনি, আবার যেখানেই থাকুক অর্জুন সিং এর, আমি দেখছিলাম যখন ওই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেন বিজেপির হয়ে, তখন তিনি যে হলফনামা দিয়েছেন, সেখানে তার ওই হলফনামাতে দিতে হয় যে কতগুলো কেস তার পেন্ডিং আছে, কতগুলো কি আছে, সেটা মনে হয় একটা ছোটোখাটো ডিরেক্টরি আকার ধারণ করবে। তো সেখানে উনি একেবারে হ্যাবিচুয়াল ক্রিমিনাল হিসাবে, যাকে আইনের ভাষায় বলে হ্যাবিচুয়াল
একটা ব্যাপার, মানে অভ্যাসগতভাবে এটা কিন্তু সেটা তো ম্যাক্সিমাম এবং সময় এটা আপনাদের দলে থেকে- ছিল এটা- ভাস্করদা, এটা- সেটা তো এটা বলতে আজকে হবে। থেকে না, এটা আজকে মমতা থেকে না। বন্দ্যোপাধ্যায় যে মিটিং এ যেতে পারতো না এটা- তরিত্তরদারের ভয়ে না, না, ব্যারাকপুরে, সেটা- সেই অর্জুন সিংকে নিয়ে আমি যেতে আইনের হতো। কথা- আমি আইনের কথা বলছি। সেই মমতা ব্যানার্জিকে সেখানে এই ক্রিমিনালকে তার- নিয়ে যেতে হতো, তার যে এই ক্রিমিনালের কথা আইন উনি ভঙ্গ- বলছেন। আইন ভাঙার যে একটা যে প্রবণতা, এবং তাহলে তারপরে শুভেন্দুবাবু তো ভুল বিভিন্ন বলছে সময়- না কিছু, আর জঙ্গলরাজ শুভেন্দুবাবু চলছে। যেটা বলছে, ওকে কি পুলিশ থেকে জঙ্গলরাজ আসতে চলছে। দিয়েছে, কাছে দিয়েছে, উনি ভাইব্রান্ট identity- কোম্পানি বেশি দিন থাকবে না বলছে। identity crisis-এ ভুগছেন, ওনাকে বলুন। তাহলে যে কেন বিরোধী নেতা, ওনাকে বিরোধী দলনেতার বলুন, গাড়িতে কেন ভাঙচুর ওই হবে বলুন? কাঁথি অঞ্চলে, উনার অঞ্চলে গিয়ে আগামী দিনে যে যে সমবায়গুলো ভোট থেকে আরম্ভ করে ধর আপনার হচ্ছে, মুখ্যমন্ত্রী হেরে গেছে ওনার তার কাছে, আপনি এখানে সমবায় ব্যাংকের কথা সামলাচ্ছে। আপনি দেখুন, আপনার শুভেন্দু মুখ্যমন্ত্রী অধিকারী হেরে যায় যার কাছে, হলদিয়া আপনি থেকে আবার হলদিয়ার- সমবায় ব্যাংকের কথা হলদিয়ার বলতে হবে, MLA শেষ করতে হবে। হলদিয়ার এমএলএ তৃণমূলে যোগদান করলেন, জানতেন তাতে কি এসে গেল? তো কারোরই কিছু যায় আসে না। ঠিক আছে, একজন বিধায়ক গেছে, আর তো ভোট আর এক বছর পরেই ভোট। তাতে কি এসে গেল? ধমকানো চমকানো, উনি কি ভবানীপুরে নাকি দাঁড়াবেন না, অবশ্যই পুলিশ দাঁড়াবেন না। প্রশাসনের দাঁড়াবেন, বিরুদ্ধে নিশ্চয়ই দাঁড়াবেন, বিরোধী দাঁড়াবেন। দলের অভিযোগ অনেক, ওগুলো ভাস্করদা, সেটা এরকম বলা থাকে, যাবে না। কিন্তু পুলিশকে নিয়ে কিন্তু অর্জুন অনেক বাবুকে প্রশ্ন। যদি পুলিশ আরে পুলিশ ডাকে, সাধারণ মানুষ তারপরে থানায় না গিয়ে যাওয়া ডায়েরি এবং করতে গেলে তাকে সেখানে মার একটা খেতে হয়, অপরাধ- এটা বললে হবে? তার এই অপরাধ প্রবণতাটাই আবার প্রমাণ হচ্ছে। পুলিশ অ্যাকশন বেশ, নিক না, বেশ, গিয়ে বেশ, কোর্টে আমি বলুক বুঝলাম। না, অসুবিধা যে- নেই। অপরাধ প্রবণতা। যারা বরাবরই বিরোধী দলের রাজনীতি করেন, তাদের হয়তো অবশ্যই তারা বিরোধিতার মুখে পড়েন, কিন্তু এখনকার যে রাজনীতি আমরা দেখছি, হ্যারাসমেন্ট, পুলিশি হ্যারাসমেন্ট, সেটা অত্যন্ত বেশি পরিমাণে হচ্ছে। আমি জানি না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পুলিশ মন্ত্রী, তিনি হয়তো সবটাই নজর রাখছেন। তিনি এই মুহূর্তে লন্ডনে আছেন, শিল্প আনতে গেছেন, তিনি ফিরলে হয়তো আমরা আবার নতুন আপডেট পাবো। তবে এটুকু বলতে পারি যে ধর্মের ভিত্তিতে রাজনীতি বা ধর্মীয় মেরুকরণ, এই যে বিষয় নিয়ে আমরা আলোচনা করি বা চলে আসে, অন্য বিষয়গুলো চলে আসে না, কেন আসে না, এটাই হচ্ছে আজকের আলোচনার বিষয়ের মূল উপপাদ্য। কিছুটা আমরা অ্যানালিসিস করার চেষ্টা করলাম যে আগামী দিন হয়তো আমরা এর থেকে বেরিয়ে অন্য কোনো সাবজেক্ট নিয়ে আরও বেশি ডিসকাশন করতে পারবো। অনুষ্ঠান আজকে এখানেই শেষ করতে হবে। সমস্ত অতিথি অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আপনাদের নিউজ টাইম, এনি টাইম, অল দ্য টাইম।